ময়লার ভাগাড়ের মধ্যে বেশ 4-5 মাস পরেও কিন্তু মাথার খুলি বিভিন্ন কিছু পাওয়া গিয়েছে। তৎকালীন পুলিশ কমিশনার স্বীকার করেছিল মাত্র 1,500 ফায়ার হয়েছে। শাহবাগে তারা নেমেছিল কাদের মোল্লার ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, কিন্তু এই ইস্যু বাদ দিয়ে হঠাৎ করে বিশ্বনবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আকিদা বিশ্বাসের বিরুদ্ধে, ইসলামের মৌলিক বিধি বিধানের বিরুদ্ধে এবং উম্মাহাতুল মুমিনিনদের চরিত্র হননে তারা যখন মেতে উঠলো, এটার জন্যই দলমত নির্বিশেষে সবাই মাঠে নামলো। এ একটি ধর্মীয় ইস্যু এবং হেফাজতের যে 13 দফা ইস্যু ছিল, এই ইস্যু সবার জন্য, সবার ইস্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা, তার চরিত্র এবং সাহাবা ইকরামের চরিত্র, উম্মাহাতুল মুমিনিনদের চরিত্র হনন থেকে শুরু করে ইসলামের মৌলিক বিধিবিধানের বিরুদ্ধে শাহবাগে যখন তারা মানে থাবা বাবা একটি ওয়েবসাইট থেকে শুরু করে বেশ কিছু ওয়েবসাইটে এবং সরাসরি প্রচারণায় নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে তারা যখন কথা বলা শুরু করলো, নামাজ, রোজা, হজ, যাকাত সহ সব বিষয় নিয়ে, তখনই হেফাজতে ইসলামের উদ্যোগে সারা দেশে মাসব্যাপী তারা শানে রিসালাত সম্মেলন শুরু হলো 4 এপ্রিল থেকে 5ই মে আগ পর্যন্ত। এই 1 মাস শানে রিসালাত সম্মেলনের পরে যখন ঢাকা শহরের সকল প্রবেশদ্বারে তারা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন 4 এপ্রিলে, তারই অংশ হিসেবেই কিন্তু সেদিন সারা দেশ থেকে সকলেই তাওহীদি জনতা হেফাজতের ব্যানারে দল বল নির্বিশেষে একাকার হয়ে প্রবেশদ্বারে তারা অবস্থান নিয়েছিলেন। কিন্তু অজানা কারণে হঠাৎ করে দেখা গেল যে টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে যে হেফাজতের সমাবেশ হবে শাপলা চত্বরে। এমনি আপনাদের জানা আছে, সাধারণত যখন আমাদের ঢাকা মহানগরীতে কোনো প্রোগ্রাম, কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম কিন্তু ডিএমপি কমিশনার থেকে পূর্বেই লিখিত অনুমোদন নেওয়া হয়। সেখানে অনেক কাঠখড়ি পোহাতে হয় বিরোধী দলকে, অনেক সময় ক্ষেপণ হয়। একমাত্র সেদিনই হঠাৎ করে এখানে স্ক্রিনে আসছে হেফাজতের সমাবেশ, মহাসমাবেশ হবে শাপলা চত্বরে। ছিল সবাই সকল প্রবেশদ্বারে, এখন চলে আসতে দেয়। এদিকে যারা পোস্তকলা ব্রিজ থেকে আসতেছে রাস্তাঘাটে মারি খাচ্ছে, এদিকে টঙ্গী থেকে যারা আসতেছে রাস্তাঘাটে মারি খাচ্ছে, এদিকে যারা এই আমাদের গাবতলী থেকে আসতেছে তারা রাস্তায় মারি খাচ্ছেন, এদিকে মানে চিটাগাং রোড থেকে যারা আসছে তারা মারি খাচ্ছে, একের পর এক। কারণ হলো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তৎকালীন সরকারি দলের মাস্তানেরা তাদেরকে মেরে একেবারে তছনছ করে ফেলছে, এদিকে সমাবেশ চলছে। সে কারণে আমরা যারা ওখানে ময়দানে ছিলাম, বিশেষ করে হেফাজতের নেতৃত্বে এদেশের সকল দলের মানে আলেম ওলামা পীর মাশায়েখ সকলে কিন্তু মঞ্চে ছিলেন। কেউ খেতে যায়, কেউ আসে, কিন্তু সকলেই পর্যায়ক্রমে ছিলেন। এক পর্যায়ে দেখা গেল যে মানে সকল পলিটিক্যাল পার্টি যারা বিরোধী দলে ছিলেন তারাও কিন্তু সহযোগিতা করতেছেন খাবার দিয়ে, পানি দিয়ে। কিন্তু রাত জাগা, হেঁটে, বাহন নেই, এভাবে কষ্ট করে আসতে দেয়। এমনকি আপনারা জানেন গুলিস্তান গোলাপশাহ মাজারের ওখানে তারা ওই স্পটে 3-4 জন শহীদ হয় দুপুরের দিকে। এরপর ঘটনাচক্রে তখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ হেফাজতের তৎকালীন আমির, তিনি ছিলেন লালবাগ মাদ্রাসায়। ওনাকে চারিদিক থেকে নিশ্চিত করা হলো যে না, আপনি কি বলে যে প্রথম বলা হলো যে এখানে যেহেতু সিদ্ধান্ত ছাড়া হচ্ছে আপনি এখানে যাওয়ার দরকার নেই। কিন্তু তারপরেও তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হলো। আর জুনায়েদ বাবুনগরী সাহেবকে, উনি তো আগে থেকেই ওখানে ছিলেন, কিন্তু উনি যদি হেফাজতের আমির যদি না যেয়ে প্রোগ্রাম শেষ করে দেওয়া হতো, বারবারই আসরের সময় বলা হতো চারিদিকে যেভাবে মারামারি শুরু হয়েছে এখন শেষ করা হোক, কিন্তু শেষ করতে না দেওয়ার জন্য প্রশাসন থেকেই শেষ আর করতে দেওয়া হলো না। বরং উনি যদি হেফাজতের আমির রাহিমাহুল্লাহ তৎকালীন, তিনি যদি না আসতেন তাহলে কিন্তু সাথে সাথে মুলতবি করার জন্য তৎকালীন মহাসচিব জুনায়েদ বাবুনগরী, তিনি শেষ করার জন্য বারবারই চেষ্টা করতেছিলেন, কিন্তু ওনাকে শেষ করতে দেওয়া হয় নাই। লাস্টে যা ঘটনা ঘটার, গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম চলছে, উনি যে ঘোষণা দেওয়া হলো যে এখান থেকে অবস্থান চলবে, আর কেউ অতি উৎসাহী হয়ে তৎকালীন প্রশাসনের মানে কাছে
তারা গোপন চুক্তি হোক আর যাই হোক অতি উৎসাহে ঘোষণা দিল কাল থেকে আর সরকার নেই, আমরা সরকার চালাবো, আমরা মন্ত্রণালয় চালাবো, এইটা হলো। আর গভীর রজনীতে আপনারা যা দেখেছেন, গভীর রজনীতে একেবারে আমরা অলরেডি এখান থেকে মারধরকে সবাই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, আশেপাশের বিভিন্ন বাসায়। আমরা নিজের বাসায় আর কেউ ওইদিন থাকতে পারি না, রাত 12টার পরে যার যার বিভিন্ন জায়গায় যে আশ্রয় নিয়েছেন। এক পর্যায়ে মায়ের খাইতে খাইতে মানে রাত 3টার পরে, সম্ভবত রাত 3টার পরে কিন্তু একবারে যৌথ বাহিনীর অপারেশন শুরু হলো এবং যে যেখান থেকে পারছে মার দৌড়, মারামারি, মানে মারামারি বলতে তাদের উপরে ফায়ারিং। এক পর্যায়ে তৎকালীন পুলিশ কমিশনার স্বীকার করেছিল মাত্র 1,500 ফায়ার হয়েছে। আরে 1,500 ফায়ার, অথচ আপনারা মিডিয়াতে দেখেছেন। কিন্তু নিরস্ত্র বাহিনী, সারাদিন না খাওয়া, দীর্ঘ সফর, এরপরে মানে তাদের উপরে যে অমানবিক নির্যাতন এবং গুলি এবং যেভাবে তাদেরকে ওই ভিড়ের মধ্যে, গ্যাদারিংয়ের মধ্যে লাখো জনতার উপরে যে হামলে পড়া, তাতে কত শহীদ হয়েছে সুনির্দিষ্টভাবে সেটা কোথাও লেখা নেই। এবং ওই সময় বিভিন্ন বুদ্ধিজীবী মহল বলেছিলেন যে গণহত্যার কোনো সুনির্দিষ্ট তালিকা পাওয়া যায় না, এটা ঠিকই, কিন্তু হেফাজতের পক্ষ থেকে ওর পরপরই 5-6 মাস কিন্তু কেউ কারোর মাদ্রাসায়, কোনো মুহতামিম, কোনো প্রিন্সিপাল, কোনো ওস্তাদ কোনো মাদ্রাসায় যেতে পারেননি। বিভিন্ন মানুষের কারোর ঘরের আন্ডারগ্রাউন্ডে, কারোর গ্যারেজে এইভাবে ঘুমিয়েছেন অনেক বড় বড় প্রিন্সিপালরা, মাদ্রাসার মুহতামিমগণ এত কষ্ট করে, এবং সকল মাদ্রাসায় টর্চারিং হয়েছে। কিন্তু মাদ্রাসার ছাত্রদের একটা তালিকা, যাদেরকে পাওয়াই যাচ্ছে না, একটা তালিকা কিন্তু করা শুরু হয়েছিল। কিন্তু ওই মাদ্রাসাগুলোতে যে আবার পুলিশ হামলা চালায়, প্রশাসন হামলা চালায়। আমরা প্রশাসন হামলা চালিয়ে এক কথায় কেউ আর পরবর্তীতে তালিকা দিতে সাহস পায়নি, কেউ আর তালিকা দিতে সাহস পায়নি। যে কারণে 160 সামথিং আদিলুর রহমান সাহেব কিছু তালিকা বের করেছিলেন যা, কিন্তু এই তালিকাও কোনোভাবেই আর কেউ প্রকাশ করতে সাহস পায়নি। আপনারা জানেন, আমরা জানি কওমি মাদ্রাসাসমূহ সরকারি অনুদান যেহেতু নেন না, তাদের কিন্তু সকল দলের ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করে থাকেন। এজন্য তারা আর সামনে অগ্রসর হতে পারেননি। ওটা সেখানেই সীমাবদ্ধ ছিল, ধামাচাপা দেওয়া ছিল। কিন্তু একের পর এক যারা মঞ্চে ছিলেন, যাদের সবার উপরে মামলা হয়ে গেল, মায়ের খাইলেন তারা, শহীদ হলেন তারা। এবং এমনকি জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, উনি এখান থেকে যে কোনো রকমে শেষ রাতে ফজরের আগে পরে আমার যতটুকু নজরে পড়ে, উনি আস্তে করে খুব কৌশলে বের হয়ে গেলেন সেই লালবাগ মাদ্রাসায়, যেখানে আহমদ শফি সাহেব ছিলেন রহিমাহুল্লাহ। ওখানে যাওয়ার পরে পরামর্শ করে উনি ওখানে বসলেন। এক পর্যায়ে আমরা সবাই পরামর্শ করা হলো যে হুজুর এবার আপনি নিরাপদে চলে গেলে হয়, এখন আর এখানে, কারণ পুলিশ ঘেরাও করে রেখেছিল। উনি চলে যাওয়ার পথে লালবাগ মাদ্রাসা থেকে কিছু দূরে আসতে না আসতেই ওনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে 56 দিন না 57 দিন উনি কিন্তু রিমান্ডে ছিলেন, এবং অমানবিক মানসিক শারীরিক নির্যাতন। এবং যখন ওনাকে বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়, তখন আমরা আলেম ওলামাদের টিম মাঝে মাঝে ওখানে দেখতে দেওয়া হতো। কারোর সাথে উনি কোনো কথা বলতেন না, শুধু চোখের পানি পড়তো অঝরে, আপনারা সবাই দেখেছেন। এরপরের ইতিহাস তো সবার জানা আছে। আসলে আমাদের সংক্ষিপ্তভাবে এক বাক্যে কথা হবে যে তাদের হেফাজতের প্রোগ্রাম ছিল ঢাকার সকল প্রবেশদ্বারে অবস্থান নিয়ে জানান দেওয়া যে আসলে কেন এই শতকরা 90% প্লাস এই জনগণের মাঝে কেন ইসলাম বিরোধী তৎপরতা এদেশে চলবে। শাহবাগে তারা নেমেছিল কাদের মোল্লার ফাঁসি চাই, কিন্তু এই ইস্যু বাদ দিয়ে হঠাৎ করে বিশ্বনবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আকীদা বিশ্বাসের বিরুদ্ধে, ইসলামের মৌলিক বিধি বিধানের বিরুদ্ধে
এবং উম্মাহাতুল মুমিনিনদের চরিত্র হননে তারা যখন মেতে উঠলো, এটার জন্যই দলমত নির্বিশেষে সবাই মাঠে নামলো। এ একটি ধর্মীয় ইস্যু এবং হেফাজতের যে 13 দফা ইস্যু ছিল, এই ইস্যু সবার জন্য, সবার ইস্যু। এই ইস্যুকে বরবাদ করার জন্য কেন বা প্রশাসন তাদেরকে হঠাৎ করে পারমিশন দিয়ে সকল মিডিয়াতে দেখানো শুরু হলো যে হেফাজতের সম্মেলন হবে এই সে শাপলা চত্বরে, এরপর খাওয়া নেই, পান করা নেই, কারোর কাছে কোনো টাকাও নেই, খালি পায়ে অর্ধ বিধ্বস্ত শরীর নিয়ে সকলে হেঁটে হেঁটে আসতেছেন, গাড়ি ঘোড়া নেই, কিছুই নেই, সকলে হেঁটে হেঁটে আসতেছে, রাস্তাঘাটে কাহিল। আবার গভীর রাতে তাদের উপরে হামলে পড়ে যেভাবে তাদের উপরে টর্চারিং করে শহীদ হয়েছেন কত হাজার কত শত, এই ইতিহাস লেখা নেই। কিন্তু এখনও যদি ওই মাদ্রাসাগুলোতে, বাংলাদেশে মাদ্রাসাগুলোতে যদি খবর নেওয়া হয়, আপনার মাদ্রাসায় কত ছাত্র মিসিং ছিল সে সময় এখনও কিন্তু পাওয়া যাবে। এটা আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি। এবং হেফাজতের কাছে বিশেষ করে হেফাজতের যারা আছেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ যারা ওই সময় অ্যাক্টিভ ছিলেন, তাদের কাছে কিন্তু তালিকা একটা আছে। এই তালিকা সংক্ষিপ্ত নোট হলেও তাদের কাছে তালিকা আছে। এবং দেখা গিয়েছে লাশের গাড়ি মানে রক্ত ঝরছে, ট্রাকে করে যাচ্ছে, মানে কাভার্ড ভ্যানে করে যাচ্ছে। এরপর এই 5ই মের পরেও বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে, বিশেষ চিটাগাং রোডে বিভিন্ন জায়গায় ময়লার ভাগাড়ের মধ্যে বেশ 4-5 মাস পরেও কিন্তু মাথার খুলি বিভিন্ন কিছু পাওয়া গিয়েছে। মিডিয়াতে আপনাদের কাছে খুব ভালোভাবে আছে এগুলো। যখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রহিমাহুল্লাহ, উনি আহ্বান করলেন ঢাকাবাসী যার যা আছে এদের সাহায্যে নেমে পড়েন। এখন এই যে ঘোষণাটা আসলো, আসার পরে অনেকে নেমেছেন, অনেকে নামেননি, এটা ঠিকই আছে। কিন্তু এই যে অত্যাধুনিক করাত দিয়ে এই রোডে যে গাছগুলো কাটা হলো সন্ধ্যার পরে, এই অত্যাধুনিক করাত কার হাতে থাকে? এটা কি এইগুলো তো কোনো পাবলিকের হাতে এবং কওমি হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে প্রশ্নে ওঠে না। এরপর যেভাবে স্বর্ণের দোকান লুট, স্বর্ণের দোকান জ্বালিয়ে দেওয়া, বাইতুল মোকাররমে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া, এগুলো কিন্তু তৎকালীন প্রশাসনের কাছে অবশ্যই ফুটেজ নিশ্চিত আছে। এই জন্য এখন যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, বর্তমান একটি নির্বাচিত সরকার এটা অবশ্যই পারবেন যে ওই সময় ওই অস্ত্রশস্ত্র নিয়ে কারা রাস্তাঘাটে ঘুরেছেন এবং প্রশাসনের কারা কারা তাদেরকে উদ্বুদ্ধ করে এই অনুমতির ব্যবস্থা করিয়ে, এবং এখানে টেলিভিশনের স্ক্রলে সকল অনলাইন মিডিয়াতে দেখা যাচ্ছে যে হেফাজত তারা প্রোগ্রাম এখানে করতে যাচ্ছে। কেন ডিসিশন কোথায় হলো? কোনো জায়গায় ডিসিশন ছাড়া হেফাজতের হঠাৎ করে এই সবাই চারিদিক দিকে এসে ঝাঁপিয়ে পড়লেন এই শাপলা চত্বরে। এরপর এটা কারা মেকানিজম করলেন? আবার আল্লামা শফি সাহেবকে সবাই মিলে নিষিদ্ধ করার পরেও ওনাকে ওই তৎকালীন প্রশাসনের কারা কারা তাদের নিজস্ব গাড়িতে করে ওনাকে নিয়ে আসলেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দর একটা রিপোর্ট পাওয়া যাবে এবং বিচারিক কার্যক্রম বর্তমান নির্বাচিত সরকার যেটা শুরু করেছে, এটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট দোষীদেরকে যদি উপযুক্ত আইনের আওতায় আনা যায়, তাহলে বাংলাদেশে আমাদের বিশ্বের দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে আর কিন্তু কোনো দিন কেউ, কোনো প্রশাসন কোনো সময় কারোর উপরে অবৈধভাবে ঝাঁপিয়ে পড়ে এই গণহত্যা চালানোর মতন দুঃসাহস কেউ দেখাতে পারবে না।